হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করছিল সবাই। সরি স্যার। ইটস ওকে ম্যান। আগুন বাকিদের দিকে তাকায়। সবাই কেমন হাঁ করে তাকিয়ে আছে। তাদের চোখে মুখে একরাশ বিস্ময়। তাদের একাগ্রতা গভীর চাউনি আগুনের পাশে দাঁড়িয়ে থাকা সুন্দরী রমণীর দিকে। অল্প বয়সে এই হুড়পড়ি আগুনের সাথে কি করছে? সকলের মনে এই একটা প্রশ্ন উকি দিচ্ছে। তাদের মনোভাব বুঝতে পেরে আগুন স্মিত হেসে জানালো। মিট মাই ওয়াইফ মিসেস আগুন শিকদার। সকলে যেন হোঁচট খেল। চোখ বড় বড় করে তাকিয়ে আছে দুই কপত কপতির দিকে। প্রিন্সিপাল স্যার এতক্ষণ মোমকে লক্ষ্য করেননি। তিনি নিজেও আগুনের বলা মিসেস শিকদার কথায় বেশ অবাক হয়েছেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি বিয়ে করছো কবে? কোথায় আমাদের তো জানালে না। স্যার আসলে তেমন কাউকে বলতে পারিনি, সাডেনলি বিয়েটা হয়ে গিয়েছিল। আমাদের বিয়ের প্রায় 1.5 মাস হয়ে গিয়েছে। আগুন একে একে সবার সাথে মোমকে পরিচয় করিয়ে দিল। সবাই আন্তরিকতার সাথে অনেক কথাই মোমকে জিজ্ঞেস করছে। বিশেষ করে অন্য প্রফেসরের ওয়াইফরা। মোম শুধু বিনিময়ে হেসে মাথা নেড়ে জবাব দিয়েছে। রাফি আগুনের কাজ ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, এই কি আপনার সেই পছন্দের মানুষ যার কথা সেদিন রেস্টুরেন্টে বলছিলেন? আগুন শান্ত কণ্ঠে জবাব দিল। হ্যাঁ। রাফি চওড়া হাসি উপহার দিয়ে বলল। জিতছো ভাই। আগুন ভ্রুকুচকে ফেলল। বুঝতে না পেরে প্রশ্ন করল, মানে? ভাবিকে দেখতে অনেকটা বাচ্চা বাচ্চা লাগছে। বয়স কত শুনি? 16। সবাই আরেক দফা চমকে উঠল। বিস্ময়ে তাদের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। কথাটা আগুন একটু জোরেই বলেছে। সবাই অবাক হলেও তাদের তেমন কোনো ভাবান্তর হলো না। কিন্তু সিনিয়র এক প্রফেসর এসে অবাক সহিত জানতে চাইলেন, হোয়াট? আই ক্যান বিলিভ দিস। আগুন, তুমি তুমি একজন 16 বছরের বাচ্চা মেয়েকে কীভাবে বিয়ে করতে পারলে? বিবেকে ভাবলো না? আগুন অস্বস্তিতে পড়ে গেল। কিভাবে বিষয়টা হ্যান্ডেল করবে? রাফি বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য বলল, আরে স্যার, বাদ দেন সে কথা। আজকালকার মেয়েরা অল্প বয়সে অ্যাডাল্ট হয়ে যায়। আগুন স্যারের বউকে দেখতে কিন্তু অতটাও ছোট মনে হচ্ছে না। সিনিয়র প্রফেসর তিরিক্ষি মেজাজ নিয়ে বললেন, মেয়েটা কতটুকু সেটা বড় কথা নয়, বড় কথা হলো প্রফেসর আগুনের বয়সের সাথে মেয়েটা যাচ্ছে না। কোথায় 29 আর কোথায় 16? শুধু বিয়ে করলেই হয় না, বয়সের সাথে ম্যাচিংয়ের তো একটা কথা আছে। শিক্ষিত মানুষ হয়ে বাল্যবিবাহ কিভাবে করছে সে? আগুন তাকায় প্রফেসরের দিকে। এই প্রফেসর কোনো এক কারণে আগুনকে সহ্য করতে পারে না। কারণটা তিনি না জানালেও আগুন বুঝতে পারে। আগে এই সিনিয়র প্রফেসরের কাছে শিক্ষার্থীরা প্রাইভেট পড়তো। চাকরিতে জয়েন করার পর থেকে শিক্ষার্থীরা আগুনের কাছে প্রাইভেট পড়তে চায়। কিন্তু আগুন এই পর্যন্ত কাউকেই প্রাইভেট পড়ায়নি, সকলকে নিষেধ করে দিয়েছে। তবুও কোনো শিক্ষার্থী আর এই সিনিয়র প্রফেসরের কাছে প্রাইভেট পড়েনি। সেজন্য তিনি আগুনের উপর রেগে আছেন। আগুন বুঝতে পারে না এটা আগুনের কি দোষ। হয়তো সেই রাগ এখন বাল্যবিবাহ নাম করে ছাড়তে চাইছেন। আগুন ফোঁস করে তপ্ত শ্বাস টেনে রাগটুকু গিলে নিল। কণ্ঠ খাদে এনে ভারকি গলায় বলল, কোথায় লেখা আছে শুধু অশিক্ষিতরা বাল্যবিবাহ করতে পারবে আর শিক্ষিতরা পারবে না? আমাদের বিয়ে আগে থেকেই ঠিক করা ছিল। আমার ওয়াইফ যদি আমাকে খুশি মনে মেনে নিয়ে সংসার করতে পারে, সেখানে আপনার কি সমস্যা বুঝতে পারছি না। এ পর্যায়ে প্রফেসর কিছুটা দমে গেলেন। পাল্টা আর কথা বাড়ালেন না। ওনাকে এই কলেজের কেউ দেখতে পারে না, না শিক্ষার্থী আর না অন্য কোনো প্রফেসর। এমনকি প্রিন্সিপাল স্যারও ওনাকে দেখতে পারেন না। ওনার নামে অনেক শিক্ষার্থী অভিযোগ জানিয়েছে তাকে। প্রফেসর ক্লাসে পড়া সঠিকভাবে না বুঝিয়ে বারবার প্রাইভেট পড়ার তাগিদ দেন। বিষয়টা নিয়ে প্রিন্সিপাল প্রফেসরকে রাগারাগিও করেছিলেন। প্রিন্সিপাল স্যার সকলের উদ্দেশ্যে বললেন, এই টপিক নিয়ে কেউ আর বাড়াবাড়ি করবেন না। এটা যার যার পার্সোনাল ম্যাটার। কলেজ মাঠে গাড়ি দাঁড়িয়ে আছে, সকলে নিজেদের সিটে গিয়ে বসে পড়ুন। মোমকে জানালার পাশের সিটে বসিয়ে সাথে সিটে আগুন বসলো। আগুন আগে থেকেই বলে রেখেছিল জানালা বরাবর ডাবল সিট লাগবে তার, নিজের জন্য না, তার কোমল মতির জন্য। বড়সড় একটা বাস গাড়ি ভাড়া করা হয়েছে। গাড়িটা 2 তলা বিশিষ্ট। যারা এসেছে তাদের মধ্যে কাপল হচ্ছে 8 জন, আর বাকিগুলো সিঙ্গেল। আগুন 2য় তলায় মোমকে নিয়ে বসেছে। মূলত কাপল যারা, তাদের সকলের সিট 2য় তলায়। আকাশ এখন বেশ পরিষ্কার। ইতোমধ্যে সূর্যের কিরণ পৃথিবীর বুকে হানা দিয়েছে। রাতের অন্ধকার সরিয়ে নিজের দীপ্তি ছড়িয়ে দিয়েছে ধরণীর বুকে।
গাড়ি চলতে শুরু করেছে তার নিজ গতিতে। মোম শাড়ির সাথে হিজাব বাঁধেনি, ক্লিপ দিয়ে ফুলের মতো করে খোপা বেঁধেছে। গাড়ি চলার সাথে সাথে মোমের কানের দুল সামনে পিছে দুলছে। আজ একটু ভালোই সাজগোজ করেছে। আগুন নিজে মোমকে সাজিয়ে দিয়েছে, শুধু লিপস্টিক গাঢ় করে দিতে দেয়নি, সেজন্য হালকা করে দিয়েছে। মোম পাতলা ঠোঁটে মনোমুগ্ধকর হাসি ঝুলিয়ে বড় বড় আঁখি তুলে চারপাশে অবলোকন করছে। আগুন সেই রাঙা ঠোঁটের হাসির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার নববধূর কাজল কালো চোখের মায়ায় আটকে যায় সে ক্ষণে ক্ষণে। চোখ দুটো স্থির লোচনে মনোনিবেশ করল মোমের বিবর ঠোঁটে। বাকি কাপড়রা নিজেদের মধ্যে কথা বলছে, হাসাহাসি করছে তাদের সকল কথা আগুনকে নিয়ে। সে আসার পর থেকে তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না, তার সকল মনোযোগ তার বউয়ের দিকে। এসব নিয়েই কথা বলছে তারা। আগুনের এক কলিগ হাঁক ছেড়ে ডাকলো, প্রফেসর আগুন, আমাদের দিকে একটু নজর দিলেও তো পারেন। মোম তাকাই সেদিকে, দেখতে পেল ওদের দিকে চেয়ে সবাই মিটিমিটি হাসছে। মোম লজ্জায় কুকড়ে গেল, কারণ আগুনের নজর এখনো মোমেতে আবদ্ধ। মোম কটমট করে আগুনের হাতে চিমটি কাটল। আগুন মৃদু স্বরে ব্যথাতুর শব্দ তুলল, কণ্ঠ খাদে এনে রাশভারী গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? মোম ঠোঁট উল্টে জবাব দিল, আমার দিকে তাকিয়ে আছেন কেন? দেখছেন না সবাই দেখছে? কেউ একজন আপনাকে পেছন থেকে ডেকেছিল। শুনতে পাইনি। মোম চিবিয়ে চিবিয়ে বলল। শুনবেন কি করে? মন কোথায় থাকে আগুন আপনার? মাথা কিঞ্চিত ঝুঁকিয়ে মোমের কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, আমার সকল ধ্যান তোমাতে নিবদ্ধ। দূরে শুনুন, সবাই তাকিয়ে আছে। আগুন সরল, পেছন ফিরে মুচকি হেসে জানতে চাইল। জি, কেউ ডেকেছিলেন? আগুনের কলিক রসিকতা গলায় বলল, ডেকে তো ছিলাম, তবে আমার মনে হয় না আপনি আমাদের কথা শোনার মতো পরিস্থিতিতে আছেন। কেন শুনবো না? আপনারা বলুন। না থাক, ভাবির সাথে সময় কাটান, লং জার্নি তো, পরে টায়ার্ড হয়ে যাবেন। টায়ার্ড হওয়ার আগ পর্যন্ত এনজয় করুন। পাশ থেকে লোকটার স্ত্রী ধমকে নাক ঝামটি মেরে বলে উঠল। প্রফেসরের মুখটা নিমিষেই চুপসে গেল। মোম ফিক করে হেসে উঠল। আগুন ঠোঁট কামড়ে হাসে, বাকিরা শব্দ করে হেসে ওঠে। আগুন হাসি মুখে ভরাট কণ্ঠে বলল, ভাবি, আজকে অন্তত রাগারাগি না করলেই ভালো হয়। আনন্দটা মাটি হয়ে যাবে। আর আমার মতো কাউকে হতে হবে কেন? সবাই তার নিজস্ব জায়গায় নিজস্বভাবে সুন্দর। তাছাড়া আমার বউটা একদমই বাচ্চা, ওর সাথে তো আপনার কম্পেয়ার করলে চলবে না। কলিগের বউয়ের মুখটা অন্ধকারে ছেয়ে গেল। আগুনের কলিগ হো হো করে হেসে ওঠে। একদম ঠিক হয়েছে, তাকে খোঁচা দিয়ে কথা বলা। কলিগের স্ত্রী বিরক্ত হলো, মুখ ঘুরিয়ে অন্যদিকে চেয়ে রইল। বাকিরা বেশ মজা নিচ্ছে। আগুন ঘাড় ঘুরিয়ে পুনরায় সামনে তাকালো। মোম ঠোঁট টিপে হাসছে, হাসির সাথে গাল দুটো কেমন ফুলে উঠছে। আগুনের ইচ্ছে করছে ওই ফর্সা রক্তাভা ফুলা গালে কুটুস করে কামড় বসাতে, কিন্তু সেটা তো সম্ভব না। জায়গা এবং পরিস্থিতি দুটোই এখন প্রতিকূলে। এদিকে আগুনের বুকে ঝড় বইছে, ইচ্ছে করছে এক্ষুনি বউকে বুকের ভেতর ঝাপটে ধরে অশান্ত হৃদয়কে শান্ত করতে। মোমের ঝকঝকে হাসিটা চিরস্থায়ী হলো না। আগুনের হাসকি স্বরে বলা কথাটাই থপ করে নিভে গেল। আগুন বলল, এত এসো না, আমাকে জ্বালিয়ে দিব্যি হাসা হচ্ছে। হ্যাঁ, হোটেলে একবার ফিরতে দাও, এই হাসি আমি যন্ত্রণার কারণ বানিয়ে ছাড়বো। সোনারগাঁও, যা বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত, মূলত একটি ঐতিহাসিক স্থান এবং নগরী। এখানে কোনো বড় পাহাড়ি এলাকা নেই, কিন্তু আশেপাশের কিছু অঞ্চলে ছোট বড় কিছু গ্রামীণ জনপদ এবং প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। সোনারগাঁওয়ের কাছে পদ্মা নদী অবস্থিত, যা এখানে অসাধারণ দৃশ্য তৈরি করে। নদীর পাড়ে বসে প্রকৃতির শান্তি উপভোগ করা যায়। এখানে অনেক প্রাচীন স্থাপনাও রয়েছে, যেমন সোনারগাঁও জাদুঘর, শাহী মসজিদ, যা প্রাচীন বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য প্রদর্শন করে। সোনারগাঁওয়ের আশেপাশে কিছু গ্রামে ছোট ছোট বাগান এবং পিকনিক স্পট রয়েছে। এখানে গাছপালার ছায়ায় বসে সময় কাটানো যায়। সোনারগাঁও শিক্ষকদের গেট টুগেদারের জন্য একটি অসাধারণ স্থান। এটি সুন্দর পরিবেশ, আরামদায়ক থাকার ব্যবস্থা এবং বিভিন্ন বিনোদনের সুযোগে ভরপুর। দীর্ঘ সময় পর গতিময় বাস গাড়িটি এসে থামল তার নির্দিষ্ট গন্তব্যে। এই গরমে লং জার্নি করে সকলেই ভীষণ ক্লান্ত। মোমের বাসে চড়ার অভ্যাস নেই। ভাগ্য ভালো,
আজকে বমি টমি করেনি। আগুনের কাঁধে মাথা রেখে কিছুক্ষণ ঘুমিয়েছিল। আস্তে আস্তে সকলে গাড়ি থেকে নেমে পড়ল। আগুন এক হাতে ব্যাগ নিয়ে অন্য হাতে মোমকে আগলে সাবধানে বাস থেকে নামলো। মোমের আবার ঘুম পাচ্ছে। জবরদস্তি নয়নজোড়া খুলে রাখার আপ্রাণ চেষ্টা করছে। লুলু লুলু চোখে চেয়ে আগুনের সাথে পা চালাচ্ছে। সোনারগাঁও 4 স্টার মানের হোটেল রয়েছে, যেখানে আধুনিক সুবিধা যেমন সুইমিং পুল, জিম, কনফারেন্স রুম রয়েছে। এছাড়া শাহজালাল নামে হোটেল আছে। এটি আরও একটি মানসম্মত হোটেল, যেখানে আরামদায়ক কক্ষ এবং ভালো সেবা পাওয়া যায়। সবাই মিলে শাহজালাল হোটেলে উঠেছে। সোনারগাঁওয়ে স্থানীয় ট্যুর কোম্পানির মাধ্যমে প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করা হয়েছে, যেখানে থাকার, খাওয়ার এবং ভ্রমণের সব কিছু একসাথে করা যাবে। স্থানীয় রেস্টুরেন্টগুলোতে স্ন্যাক্স এবং অন্যান্য মজাদার খাবারও পাওয়া যায়। হোটেলে এসে সকলে নিজেদের জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। দম্পতি যারা রয়েছে তাদের জন্য একটা করে রুম পার্মানেন্ট, আর যারা সিঙ্গেল আছে তারা 3 জন করে একটা রুমে থাকবেন। সেই অনুযায়ী রুম বুকিং করা হয়েছে। জার্নি করে সকলেই ক্লান্ত ছিল, সেজন্য ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিচ্ছে। ঠিক করেছে সন্ধ্যার পর সকলে মিলে আড্ডা দিবে। মোমের এতক্ষণ ঘুম পেলেও এখন আর ঘুম আসছে না। তখন ক্লান্ত ছিল বলে হয়তো ঘুম পাচ্ছিল। গাড়িতে বেশ ভালোই ঘুমিয়েছিল। মোম বারান্দায় দাঁড়িয়ে আছে। এখান থেকে বাইরের কোলাহলপূর্ণ পরিবেশ সুন্দর করে দেখা যাচ্ছে। বারান্দায় বসার ব্যবস্থা আছে। মোম চেয়ার টেনে বসে পড়ল। গালে এক হাত ঠেকিয়ে তাকিয়ে থাকলো অনিমেষ। আগুনের চোখে ঘুম ধরা দিয়েছে। আনমনে পাশে হাত রাখতেই চমকে উঠল। এ কি, মোম কোথায়? এখানেই তো শুয়েছিল। আগুন দরজার দিকে তাকায়। দরজা তো বন্ধ, তাহলে মোম কোথায় গেল? আগুন উঠে বসলো। ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক নজর বোলালো। বারান্দায় কারো জর্জেট ওড়না হাওয়ার প্রকোপে উঠছে। চিনতে অসুবিধা হলো না, এটা মোমের ওড়না। আগুন চোয়াল শক্ত করে এগিয়ে যায়। ছোট্ট লোহার টেবিলে ধারাম করে হাত দিয়ে শব্দ তুলল। আকস্মিক শব্দের তোপে মোম কেঁপে ওঠে। তড়িৎ বেগে নজর ফেরালো সেথায়। আগুন রাগান্বিত চোখে চেয়ে আছে। রাগের আভাস কতটা তীব্র সেটা আগুনের ঘন ঘন নিঃশ্বাস আর বক্ষস্থল উঠানামার দরুন বুঝতে পারল। মোম শুষ্ক ঢোক গিলে উঠে দাঁড়ায়। হাঁ করে কিছু বলতে চাইল, কিন্তু আগুন তার আগেই মোমের বাহু ধরে টেনে রুমে নিয়ে আসলো। এক প্রকার ঝাড়া দিয়ে মোমের হাত ছেড়ে দিল। সজোরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে মোমের উপরে উঠে গেল। মোম হকচকিয়ে যায়। অবাক হয়ে চোখ দুটো বড় বড় করে চেয়ে রইল। মোমের হাত দুটি বিছানায় চেপে ধরে ক্রোধান্বিত ভঙ্গিতে দাঁতে দাঁত চেপে আগুন বলল, আমাকে টেনশন দিতে খুব মজা পাও, তাই না? ঘুমে আচ্ছন্ন হয়ে হেঁটে হোস্টেল পর্যন্ত আসতে পারছিলে না, আর এখন যখন ঘুমানোর জন্য বলছি তখন তুমি চুপি চুপি উঠে বারান্দায় চলে গেলে। আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলে না। মোম ভীতু নয়নে চেয়ে আতঙ্কিত গলায় বলল, ঘুম আসছিল না, সেই জন্য উঠে পড়েছিলাম। তাছাড়া রুমেই তো ছিলাম, বাইরে তো যাইনি। আগুন চিৎকার করে উঠে ধমকে বলে, আবার মুখে মুখে তর্ক করছো? সাহস বেড়ে গিয়েছে? দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছ। কথা বললে গায়ে মাখো না। ডানা বেশি বড় হলে সেটা কাটতে আমার বেশি সময় লাগবে না। মোম হতভম্ব হয়ে গেল। কি থেকে কি বলছে এই লোক? না ঘুমিয়ে উঠে পড়ায় এই সামান্য ব্যাপারে এতটা রেগে গিয়েছে, এভাবে ধমকাচ্ছে। চেপে ধরা হাতে বেশ ব্যথা পাচ্ছে মোম। আগুন বেশ শক্ত করিয়ে মোমের হাত ধরে রেখেছে। মোম হাত ছাড়ানোর চেষ্টা করলো না, এতে কুমড়োটা আরও রেগে যেতে পারে। ভীষণ কান্না পাচ্ছে ওর। ঘন পাপড়িযুক্ত আখি জোড়া ছলছল করে উঠল। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে, কিন্তু সফল হলো না। বেহায়া চোখ দুটো থেকে নোনা জল গড়িয়ে পড়ল। এক সময় না পেরে মোম ফুপিয়ে কেঁদে উঠল। মোমের কান্নায় আগুনের হুঁশ ফিরল। তুরন্ত হাত ছেড়ে দিল। ঝট করে মিশিয়ে নিল প্রশস্ত বুকে। লম্বা শ্বাস টানল। মাথায় আদুরে হাত বুলালো। ভারীকে নিঃশ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, অচেনা অজানা জায়গায় এসেছো। আমার জন্য না হলেও তোমার জন্য এই শহর নতুন। তোমাকে দেখতে না পেয়ে টেনশনে পড়ে গিয়েছিলাম। এমনিতেই একটা ব্যাপারে তোমাকে নিয়ে ভয়ের তটস্থ থাকি, তাই রাগ হয়েছিল। মোম কিছু বলল না। আগুনের বুকে থেকে ক্রমশ ফুপিয়ে যাচ্ছে। আগুন পুনরায় অত্যন্ত মোলায়েম গলায় বলল, জায়গাটা অপরিচিত, আমাকে না বলে কোথাও যাবে না। যেখানেই যাবে আমাকে বলে যাবে, মনে থাকবে তো? মোম ঠোঁট উল্টে বলল, থাকবে, তবে ওয়াশরুমে গেলেও বলে যেতে হবে।
আগুন এক পেশে হাসলো, আর একটু নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, দরকার হলে তাই। এবার বলো, না বলে কোথাও আর যাবে না? মোম ছোট করে উত্তর দিল। যাব না। আগুন তপ্ত শ্বাস ছাড়ল। অঞ্জলি পুটে মোমের কোমল মুখশ্রী তুলে নিল। এইটুকুতেই কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে মেয়েটা। সাদে কি আর আগুন তার পিচ্ছি বউকে কোমলমতি বলে? আগুন নরম অষ্টপুট এগিয়ে মোমের চোখে চুমু দিল। পরপর চুমু পড়ল মোমের পাতলা পিপর ঠোঁটে। আগুন যত্ন নিয়ে চুমু খেলো বউয়ের কোমল রক্তাভা গালে। মোম চোখ তুলে চায়। আগুন তার ভেজা গাল মুছে দিল। মোম ভোতা মুখে বলল, ঘুম আসছে না। মোমকে বুকে টেনে নিয়ে শুয়ে পড়ল আগুন। রাশভারী গলায় বলল, কোনো কথা না, চুপ করে চোখ বন্ধ করো, ঘুম চলে আসবে। হোটেল থেকে মাগরিবের আজানের পর সকলে বের হলো। সকলের মোট এখন ফরফরে। অল্প অল্প বাতাস বইছে। গায়ে লাগাই বেশ আরাম অনুভব করছে সকলে। গরমের সময় প্রকৃতি হাওয়া মন্দ না। হোটেল থেকে কিছু দূর সকলে গোল হয়ে আসন পেতে বসেছে। বসার জন্য চেয়ারের ব্যবস্থা নেই। স্থানীয় লোকেরা পাটি বিছিয়ে দিয়েছে। এতগুলো মানুষ সবাইকে চেয়ার জোগাড় করে দেওয়া সম্ভব নয়, সেজন্য পাটির ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় লোকেরা ভীষণ আন্তরিকতার সঙ্গে তাদের বরণ করেছে। সকলে মিলে টুকটাক গল্পের আসর জমিয়ে দিয়েছে। এই গরমের মধ্যে আনন্দটাকে দ্বিগুণ বাড়ানোর জন্য উঠানের মাঝখানে শুকনো কাঠ জ্বালিয়ে দিয়েছে। মোম খুশিতে হাততালি দিতে চেয়েও পারেনি, কারণ সবাই আছে এখানে। সকল দম্পতিদের মধ্যে আগুন মোমের জুটি বেশি আকর্ষণ করছে। দুজনের গায়ে একই রঙের পোশাক। সকলের মধ্যে থেকে রাফি দাঁড়িয়ে উচ্চস্বরে বলে উঠল, শুধু গল্প গুজব করে সময় পার করলে চলবে? যারা পার্টনার সহ এসেছেন তাদের তো রাজকপাল, আর আমরা যারা সিঙ্গেল তাদের তো ফাটা কপাল। যাই হোক, প্রিন্সিপাল স্যার ভাবুক চিত্তে উৎফুল্লতা সমেত বললেন। ভালো হবে, কি গেম খেলা যায় বলো তো? রাফি আগুনের দিকে চেয়ে হাস্যোজ্জ্বল মুখে বলল। প্রফেসর আগুন, আপনি কিছু বলুন। আগুন নড়ে চড়ে উঠল। ঠোঁটে ঠোঁট চেপে কিছুক্ষণ চুপ থেকে নরম কণ্ঠে জানালো, খেলুন, আপনাদের যেটা ভালো লাগে, আমি এসবের মধ্যে নেই। রাফি ভ্রুকুচকে জানতে চাইল, নেই মানে? তা বলে তো শুনবো না। আপনাকেও খেলায় অংশগ্রহণ করতে হবে। এখানে উপস্থিত প্রত্যেক সদস্যদের খেলতে হবে। এটা এক ধরনের মজা, কেউ হিয়ালি করবেন না। আগুন ঠোঁট দুটি গোল করে ভারীকে নিঃশ্বাস ছাড়ল। কোনো প্রতিক্রিয়া দেখালো না। রাফি পুনরায় ভাষণ দেওয়ার ভঙ্গিতে বলল, এখানকার স্থানীয় সঙ্গীত বা নৃত্য অনুষ্ঠান আয়োজন করলে কেমন হয়? চিন্তা নেই, আপনারা যারা যেই গান নাচ পারেন সেভাবেই সকলের সামনে প্রেজেন্ট করবেন। তাছাড়া স্থানীয় লোকেরা আমাদের সাথে খেলায় অংশ নেবে, এতে তাদের গান নৃত্য উপভোগ করতে পারবো। সবার মধ্যে আনন্দদায়ক পরিবেশ তৈরি হবে। প্রিন্সিপাল মুচকি হেসে সাই জানালেন। রাফি গলা পরিষ্কার করে খেলার নিয়ম বলতে লাগলো, কাগজের মধ্যে কিছু লিখে তা বাস করে অনেকগুলো চিরকুট একত্রে রাখা হবে। সবাইকে তার পছন্দ মতো একটা করে চিরকুট নিতে হবে। সেটাতে যা লেখা থাকবে তাকে সেটা করতে হবে। এক্ষেত্রে দাম্পত্যের জন্য একটা লাভ আছে, সেটা হলো একজন চিরকুট নিলে সে যদি সেটা করতে না পারে তাহলে তার পার্টনার তার হয়ে ওই কাজটা করে দিতে পারবে। সো এভরিওয়ান, আপনারা সবাই বুঝতে পেরেছেন খেলার নিয়ম। সকলে একসঙ্গে উচ্চ আওয়াজে বলে উঠল। রাফি এক একটা চিরকুটে কিছু লিখে ভাঁজ করে সবগুলো চিরকুট একত্রিত করলো। স্থানীয় লোকেদের থেকে ছোট্ট একটা ঝুলি নিয়ে সেটাতে চিরকুটগুলো রাখলো। প্রথমেই প্রিন্সিপাল স্যারকে একটা চিরকুট উঠাতে বলল। প্রিন্সিপাল মুচকি হেসে একটা চিরকুট তুললেন। সেটাতে লেখা নাচতে হবে। প্রিন্সিপাল হো হো করে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, এই বয়সে আমি নাচবো? রাফি উৎফুল্ল চিত্তে ভারী গলায় বলল, অবশ্যই স্যার, আনন্দের কোনো বয়স হয় নাকি? চেষ্টা করছি। রাফি ছোট্ট একটা মিউজিক বক্সে পুরনো দিনের গান ছেড়ে দিল। প্রিন্সিপাল গানের তালে যেমন পেরেছেন নেচে দেখালেন। মোম হাসি মুখে পুরোটা মুহূর্ত উপভোগ করলো। আগুন খেলায় মনোযোগ কম দিয়েছে। সে তো হাসি মাখা বউয়ের মুখশ্রী দেখতে ব্যস্ত। যে ছেলে বউ ছোট বলে বিয়ে করবে না বলে চিৎকার করে বাবার সাথে মনোমালিন্য পর্যন্ত করেছে,
সে ছেলে এখন পিচ্ছি বউয়ের প্রতি তীব্রভাবে আসক্ত হয়ে পড়েছে। মোম থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারে না। দূরে গেলেই বুকটা কেমন শূন্য শূন্য লাগে। একে একে সবাইকে চিরকুট দেওয়া হলো। যার চিরকুটে যেটা লেখা ছিল সবাই সেটা আনন্দস্বরূপ করে দেখিয়েছে। স্থানীয় লোকেরাও তারাও খেলায় অংশগ্রহণ করে নাচ গান করে সবাইকে আনন্দ দিয়েছে। কিন্তু যখন আগুনের পালা আসলো তখন সে বেঁকে বসলো, কারণ তার চিরকুটে নাচতে বলা হয়েছে। আগুন তো নাচতে পারে না, আর আগুনের পার্টনার মোম। মোমকে আগুন নাচতে কিছুতেই দিবে না। রাফি বিরক্তিকর মুখভঙ্গিতে বলে ওঠে, এখন স্যার, আপনি কিন্তু খেলার নিয়ম ভঙ্গ করছেন। প্রিন্সিপাল স্যারও তো নাচতে পারছিলেন না, তবুও তিনি যেমন পেরেছেন নেচে দেখিয়েছেন। আপনি একটু নেচে দেখালে কি হবে? আগুন মুখ কুচকায়। রাগ হচ্ছে ভীষণ। বেশিরভাগ সিনিয়র তাই চেঁচিয়ে কিছু বলতেও পারছে না। কিছুটা ঝাঁজ সমেত তিরিক্ষি মেজাজ নিয়ে বলল, দেখুন, আমি নাচতে পারি না, শুধু শুধু জোর করে তো লাভ নেই। রাফি বাঁকা হাসলো, উচ্ছ্বসিত কণ্ঠে শোধালো, আচ্ছা, নাচতে না পারলে আপনাকে এখন যেটা করতে বলবো সেটা করে দেখান। আগুন ভ্রু কুচকে ফেলল, চওড়া গলায় জানতে চাইল। সেটা কি? রাফি গলা খাকারি দিয়ে জানায়, আমাদের সকলের সামনে রোমান্টিক একটা গান গেয়ে ভাবিকে প্রপোজ করতে হবে। আগুন অকপটে জবাব দিল। এটাও পারবো না। খেপে গেল রাফি। নাকের পাটাথন ফুলিয়ে খোঁচা মেরে বলল, জানতাম পারবেন না। স্টুডেন্টের টিচিং দেওয়া ছাড়া আর কিছুই পারেন না, জানা আছে আমার। আহারে, পিচ্ছি বাবিটা কত আশা করেছিল বরের থেকে ঘুরতে এসে রোমান্টিক কিছু মুহূর্ত উপহার পাবে, সেটা আর হলো না। তা বর তো আনরোমান্টিক। আগুন বিড়বিড় করে বলল, আমি রোমান্টিক কিনা সেটা আপনার ভাবি রুমে গেলেই টের পায়। কি বিড়বিড় করছেন, আমাদের শুনিয়ে বলুন। আগুন তপ্ত শ্বাস ছাড়ল। মোমের দিকে নজর রেখে ভরাট স্বরে বলল। দ্বিতীয় অপশন চয়েস করলাম। রাফি ঠোঁট এলিয়ে হাসলো, খুশিতে গদগদ হয়ে বলল, এই না হলে আগুন স্যার, শুরু করুন। মোমের হাত ধরে আগুন উঠোনের মাঝখানে আসলো। মোম আর চোখে আশেপাশের মানুষের দিকে তাকাচ্ছে। সকলের নজর এই দম্পতির দিকে। মোমের লজ্জা লাগছে। আগুনের গান শোনার জন্য সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। মোম নিজেও ভীষণ এক্সাইটেড। নিস্তব্ধতা কাটিয়ে আগুন গলা ছেড়ে গেয়ে উঠল, ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো ছুঁইয়া ছুঁইয়া পরে, পুষে রাখবো রাখবো রে বন্ধু, তোমায় যতনে, ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে। গান গাইতে গাইতে মোমের কোমর পেঁচিয়ে দূরত্ব ঘুচিয়ে নিল। মোম হাঁ করে সন্তুষ্টির চোখে আগুনের দিকে চেয়ে আছে। আগুনের গানের গলা তেমন ভালো না হলেও অতটা খারাপও না। মোমের মনে শোক পাখিরা নেচে উঠছে। কুমড়োটা গান গেয়েছে তার জন্যে। বিশ্বাস করতে পারছে না। আগুন গোলাপে অধর চোরা নেড়ে নেড়ে মোমের চোখে চোখ রেখে নীরের স্বরে বলে ওঠে, এই কোমলমতি, বক্ষ পিঞ্জরে জায়গা তো করেই নিয়েছো, বাকিটা জীবন তোমার পাশে তোমার সাথে থাকার অনুমতি ভাবো কি? আমার রাগ, আমার শাসন, আমার জেদ সব কিছু মেনে নিয়ে থাকবে কি আমার সাথে? আমার মনের অপ্রকাশিত অনুভূতি মেশানো কথাগুলো তুমি তোমার হৃদয়ের ব্যাকুলতা দিয়ে বুঝে নিও। আমি যেমন তেমন ভাবেই আমি তাকে মেনে নেবে কি বলো আমার কোমলমতি? মোম একরাশ মুগ্ধতা নিয়ে আগুনের বলা সকল কথা তৃপ্তির সহ শ্রবণ করেছে। কি বলছে এই কুমড়ো মার্কা লোকটা? মোম তাকে মেনে নিবে কিনা জানতে চাচ্ছে। মোম তো কবুল বলার পর থেকে এই মানুষটাকে নিজের একান্ত আপন ব্যক্তিগত মানুষরূপে স্বীকার করে নিয়েছে। মানুষটার মোহ বাচন ভঙ্গি যত্নে আটকেছে ক্ষণে ক্ষণে। পাশ থেকে রাফি সহ বাকিরা চিল্লিয়ে বলছে, ভাবি, উত্তরটা দিয়ে দেন। বেচারা স্যার কতটা আবেগ সমেত উদ্বেগ নিয়ে আপনার দিকে চেয়ে আছে।
মোমের চোখে জলকণা উকি দিচ্ছে। বার কয়েক পলক ঝাঁপ দিয়ে ধীর গলায় বলে উঠল, আমি আপনার সকল কথায় রাজি মাস্টার মশাই। আগুন চোখ বুঝে নিল। লম্বা শ্বাস টেনে প্রশান্তের নিঃশ্বাস ত্যাগ করলো। রাফি সশব্দে সিটি বাজালো। সবাই একসাথে জোরে হাততালি দিয়ে ওদের শুভেচ্ছা জানালো। পড়ার টেবিলে বসে আনিকা বাংলা বইয়ের পড়া পড়ছে। সামনে টেস্ট পরীক্ষা আছে। এখন পড়ায় মনোযোগী হওয়া অতি আবশ্যক। যখন পড়ায় গভীরভাবে ডুবে গেল, ঠিক তক্ষুনি ভাইব্রেশনে থাকা মোবাইলটা ভো ভো আওয়াজে বেজে ওঠে। বিরক্তিতে মাথা চাড়া দিয়ে উঠল। ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোনটা রিসিভ করলো। পরিচিত নাম্বার, বেয়াদব আইমান শিকদারের। মোবাইলটা কানে ধরে ঝাঁঝালো গলায় বলে ওঠে, এত রাতে ফোন করেছেন কেন? আইমান আরাম করে চেয়ারে মাথা এলিয়ে দিল। দেয়াল ঘড়ির কাঁটার দিকে নজর বুলিয়ে মুচকি হেসে বলল, বেশি রাত তো হয়নি, তবে রাত 9টা। আনিকা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। দরজার দিকে একবার উকি দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আপনার কাছে বেশি না হলো আমার কাছে বেশি, অনেক বেশি। রাখছি, আমার ডিস্টার্ব হচ্ছে। আইমান মৃদু স্বরে চিৎকার করে উঠল। গমগমে গলায় বলল, এখন রাখবে না, কথা আছে। আনিকার মেজাজ খারাপ হচ্ছে। পড়া রেখে এই ফালতু ছেলেটার সাথে বকবক করার ইচ্ছা ওর নেই। ভারী গলায় প্রশ্ন করল, বলুন কি কথা? কি করছো? আনিকা কটমট করে জবাব দিল, আপনার সাথে কথা বলছি। আইমান উচ্চ আওয়াজে হেসে ওঠে। আনিকার গা জ্বলে উঠল। তিরিক্ষি মেজাজ নিয়ে জিজ্ঞেস করে, আপনার আর কিছু বলার আছে? নয়তো আমি রাখছি। আইমান তুরন্ত উত্তর দেয়, রেখো না, আমার সাথে কথা বলা ছাড়া আর কি করছো সেটা বলো। করছি। ডিনার করেছো? না। কখন করবে? সেটা আপনাকে বলতে হবে? আইমান ঠোঁটিলিয়ে হাসলো। মোহনীয় কণ্ঠে বলে, অবশ্যই, তুমি আর আমি তো একই। ডার্লিংকে রেখে একা কিভাবে খাই বলো? কয়লার উপর দিয়ে হাঁটার দরকার নেই, তোমাকে দেখলে মতিভ্রম এমনিতেই কেটে যাবে। আনিকা আর আইমান একে অপরের সাথে কথা জুড়ে দিয়েছে। আইমান উচ্ছ্বসিত হয়ে কথা বলে যাচ্ছে, আর আনিকা সেই সকল আজাইরা প্যাচাল চুপ করে শ্রবণ করছে। আইমান ইচ্ছে করে এমন এমন অদ্ভুত কথাবার্তা বলছে যা আনিকাকে রাগিয়ে দিচ্ছে। আনিকার রাগান্বিত হয়ে বলা কথাগুলো আইমান খুব এনজয় করছে। খুক খুক শব্দ তুলে অবিরত কেশে চলেছে সানাউল্লাহ। কাশির চোটে বুকে ব্যথা করছে। হাত দিয়ে বুক ডলছেন, কাজ হচ্ছে না। ব্যথাটা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। তৃষ্ণা পেয়েছে তার। গলাটা শুকিয়ে আসছে। হাত বাড়িয়ে পানির গ্লাস হাতে তুলে নিতে চাইলেন, কিন্তু সফল হলেন না। সিলভারের গ্লাসটা হাত ফসকে পড়ে গেল। ফ্লোরে পড়ে টুংটাং আওয়াজ তুলল। সেই প্রতিধ্বনি আনিকার কর্ণগোচর হলো। ভাবুক চিত্তে আইমানের সাথে কথা বলা চলমান রেখে বাবার রুমে প্রবেশ করলো। মুহূর্তেই সারা মুখ আতঙ্কে ছেয়ে গেল। মুঠো হতে মোবাইলটা আশ্রয়ে নিচে পড়ে যায়। আনিকার তনু মন কনকনে শীতের মতো থরথর করে কেঁপে উঠল। বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে, কেন বলবো? হসপিটালের বেঞ্চিতে বিষণ্ণ মনে বসে আছে আনিকা। মেয়েটার গাল বেয়ে ক্রমাগত নোনা পানি গড়িয়ে পড়ছে। জোরে জোরে শ্বাস টানছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখে মুখে লেপ্টে আছে একরাশ অন্ধকার। হৃৎপিণ্ডটা ভয়ে দ্রুত গতিতে লাফাচ্ছে। ঠোঁট কামড়ে কান্না আটকাতে চাচ্ছে, কিন্তু কান্নাগুলো দলা পাকিয়ে কণ্ঠ ফুঁড়ে গুনগুন শব্দ করে বেরিয়ে আসছে। তার পাশে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আইমান। আস্তে করে আনিকার পাশে বসে দ্বিধা নিয়ে কাঁধে হাত রাখলো। ভেবেছিল আনিকা ঝাড়ি মেরে হাত সরিয়ে দিবে, তবে সে দিল না। আইমানকে অবাক করে দিয়ে তার বুকে কপাল ঠেকিয়ে ঠুকরে কেঁদে উঠল মেয়েটা। থমকে গেল আইমান। বিস্ময়ে কিং কর্তব্য বিমর্ষে। হাটের বাম পাশে ধরাস ধরাস করছে। আনিকার একটুখানি ছোঁয়ায় পুরুষালীর শরীরটা মৃদু কম্পনে কেঁপে ওঠে। হাত দুটো মুঠো করে চোখ বন্ধ করে ফেলল সে। অধরে ধরা দিল কিঞ্চিত মুচকি হাসি। চোখ খুলে হাত উঠিয়ে আদুরে সমেত আনিকার মাথায় রাখলো। ভরসা স্বরূপ বলে উঠল, চিন্তা করো না, আঙ্কেল দ্রুত ঠিক হয়ে যাবেন, আল্লাহকে ডাকো। তখন আনিকা সানাউল্লাহ রুমে এসে দেখে তিনি বুকে হাত চেপে বিছানায় তড়পাচ্ছেন। চোখ উল্টে কেমন ছটফট করছেন। মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে। বাবার এরকম অবস্থা দেখে সজোরে চিৎকার করে উঠেছিল মেয়েটা। দৌড়ে গিয়ে বাবাকে ধরে হাউমাউ করে কান্না করে ফেলেছিল। মোবাইল নিচে পড়া সত্ত্বেও কল কাটেনি, বন্ধও হয়নি।
ওপাশ হতে আইমান উদ্বেগ সমেত হ্যালো হ্যালো বলেই চলছিল, কিন্তু আনিকার থেকে উত্তর স্বরূপ কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যায়নি। একা মেয়ে হয়ে এই রাতে অসুস্থ বাবাকে নিয়ে কোথায় কিভাবে যাবে, কোনো কিছুই বোধগম্য হচ্ছিল না। ব্যাকুলতা চিত্তে যা মাথায় এসেছে সেটাই করেছে। সরিষার তেল গরম করে বাবার বুকে মালিশ করে দিয়েছে। পানির গ্লাস মুখের সামনে ধরলেও তিনি পানি পান করতে সক্ষম হলেন না। ঠোঁট দুটো বাঁকিয়ে মুখের পানি পড়ে গিয়ে গলা বুক ভিজে গিয়েছে। আনিকা কি করবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে আইমান এসে ওদের বাড়িতে উপস্থিত হয়। আনিকার গলা ছেড়ে কান্নায় আইমানের বক্ষস্থলে চিনচিনে ব্যথা অনুভব করছিল। দিক বেদিক ভুলে মিনাকে ইম্পর্টেন্স কাজ আছে বলে রাতের বেলা বাসা থেকে বেরিয়ে আনিকাদের বাড়িতে চলে আসে। সানাউল্লাহর শরীরের অবস্থা বেগতিক দেখে আশেপাশে কয়েকজনকে ডেকে গাড়িতে উঠিয়ে দ্রুত ছুটল কাছাকাছি কোনো হসপিটালে। আইমান নিজেদের বাড়ির গাড়ি করে এসেছিল, সেজন্য এক্সট্রা গাড়ি ভাড়া করার প্রয়োজন হয়নি। হসপিটালে পৌঁছা আইমানের পরিচিত সিনিয়র একজন ডক্টরের সাহায্যে সানাউল্লাহর চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা করা হয়। ক্রন্দনরত অবস্থায় ভাঙা গলায় আনিকা বলে উঠল, আমার বাবা ছাড়া আর কেউ নেই। বাবার কিছু হয়ে গেলে আমি বড্ড একা হয়ে যাব। আইমান সান্ত্বনা দিতে পারল না। ডক্টর এখনো বের হয়নি। কি হয়েছে সানাউল্লাহর বা কি হতে চলেছে বোঝা মুশকিল। তবুও আনিকাকে সামলাতে বলল, ভরসা রাখো, আঙ্কেলের কিচ্ছু হবে না। আমি আছি তোমার পাশে, তুমি একা নও। আনিকা ভেজা চোখে তাকায়। নিষ্প্রভ শান্ত চাউনি তার। শ্যামলাটে মুখশ্রী কেমন প্রাণহীন দেখাচ্ছে। কান্নার প্রকোপে ফুপানোর দরুন ঠোঁট দুটো মৃদু কেঁপে কেঁপে উঠছে। কম্পমান ঠোঁটের দিকে চোখ পড়তেই আয়মানের ঘোর লেগে যাচ্ছে। চটজলদি নজর ফিরিয়ে নিল সে। শুষ্ক ঢোক গিলল। আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পর ডক্টর মাস্ক খুলে বেরিয়ে আসলেন। আনিকা উঠে ডক্টরের কাছে এসে আতঙ্কিত মুখে ভীতি গলায় জিজ্ঞেস করল, আমার বাবা ঠিক আছে তো? ডক্টর নিশ্চুপ রইলেন। আনিকার ভয় বৃদ্ধি পেল। কাতর গলায় পুনরায় জানতে চাইল, কথা বলছেন না কেন? আমার বাবা? আইমান এসে আনিকার পাশে দাঁড়ায়। এই ডক্টর বোবা হয়ে আছে কেন? তিরিক্ষি মেজাজ নিয়ে প্রশ্ন করল, কি সমস্যা ডক্টর? চুপ করে আছেন কেন? উত্তর দিন। আপনার চুপ থাকায় আমাদের চিন্তার পরিমাণ বাড়ছে। আপনি কি সেটা বুঝতে পারছেন না? ডক্টর ধীর গলায় জবাব দিলেন, পেশেন্টের হার্টের সমস্যা। খোদার কাছে শুক্রিয়া, মারাত্মক ক্ষতি হয়নি। তিনি মেবি অতিরিক্ত টেনশন করেন, যার জন্য বুকের ব্যথা অধিক হারে বেড়ে গিয়েছিল। পেশেন্টকে টেনশন ফ্রি রাখবেন, সব সময় হাসি খুশি রাখার আপ্যায়ন চেষ্টা করবেন। মেডিসিন লিখে দিচ্ছি, সময় মতো খাওয়াবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। আনিকা চোখ বুঝে স্বস্তি নিঃশ্বাস ছাড়ল। মুখ থেকে যেন কোনো ভারী বস্তু নেমে গিয়েছে। ছটফটিয়ে বলে উঠে, আমি বাবার সাথে দেখা করতে চাই, আর আপনার নির্দিষ্ট টাকা আমি পরে দিয়ে দেব। ডক্টর মুচকি হেসে বললেন, কোনো পেমেন্ট করতে হবে না, আইমান আপনাদের পেমেন্ট করে দিয়েছে। আপনি চাইলে আপনার বাবাকে আজকে বাড়িতে নিয়ে যেতে পারবেন। আনিকা উৎফুল্লতা সমেত বলে, ধন্যবাদ ডক্টর। ডক্টর চলে গেলেন। আনিকা তাকায় আয়মানের দিকে। আয়মান হাত দিয়ে মাথা চুলকায়, এদিক ওদিক নজর ঘুরায়। ডক্টরকে নিষেধ করেছিল এসব কথা আনিকাকে না জানাতে। ডক্টর আয়মানের কথা অগ্রাহ্য করে বলে দিলেন, আচ্ছা আনিকা আবার ভাববে না তো আয়মান ওদের উপর দয়া দেখাচ্ছে? উল্টোপাল্টা চিন্তা করে ভুল বুঝবে না তো? আয়মান এসব ভাবনায় মশগুল তখন আনিকা তার ভাবনায় ছেদ গঠিয়ে মৃদুস্বরে বলে উঠল, কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবো বুঝতে পারছি না। আয়মান পূর্ণ দৃষ্টিতে তাকায় আনিকার পানে। ঠোঁটে তার না বলা কত শত কথা, ব্রিরার পাহাড় সমান আকাঙ্ক্ষা, চাউনিতে এক টুকরো আশা। কণ্ঠ খাদে এনে শীতল গলায় বলল, কৃতজ্ঞতা জানাতে চাও? চাই তো। কৃতজ্ঞতা তোলা রইল, সময় সুযোগ বুঝে চেয়ে নেব। আনিকা ম্লান হাসল। কণ্ঠ নিচুতে নিয়ে নরম গলায় জানালো, অপেক্ষায় থাকলাম। চলো আঙ্কেলের সাথে দেখা করে আসি। 20 রাত করে আড্ডা দেওয়ার পর সবাই হোটেলে ফিরে আসে। ডিনার করে সকলে নিজেদের বরাদ্দকৃত রুমে চলে যায়। হোটেলের রুমের পরিবেশটা স্নিগ্ধ আর মায়াময় আবহাওয়ায় ভরপুর। মোম জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে, যেন সে কিছু একটা অনুভব করছে, কিন্তু সেটা কি ঠিক বুঝে উঠতে পারছে না।
আগুন ধীরে ধীরে তার পেছনে এসে দাঁড়ায়। মোমকে দেখে এক মায়াবী নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে পড়ল। আস্তে আস্তে আগুন তার কোমর আলতোভাবে আঁকড়ে ধরে। মোম প্রথমে একটু সরে যায়, লজ্জায় মৃদু আভায় মুখ নিচু করে ফেলে, কিন্তু তারপর সে ধীরে ধীরে শান্ত হয়। আগুনের সেই উষ্ণ স্পর্শে সর্বাঙ্গে ঝংকার দিয়ে উঠল। আগুন মোমের হাত ধরে একটু ঘুরিয়ে তার মুখোমুখি করে। চোখে চোখ পড়তেই দুজনের হৃদয় একত্রে স্পন্দিত হয়ে ওঠে। মোমের চোখে চোখ রেখে আগুন নিরেট স্বরে বলে ওঠে, এই মুহূর্তটা আমি তোমাতে বিলীন হতে চাই। কি নিদারুণ আবদার! মোম বলার মতো কথা খুঁজে পেল না। আগুন মোমের কপালে কপাল ঠেকিয়ে নেশালো গলায় ডাকে, কোমলমতি। মোম ঘন ঘন শ্বাস টেনে মৃদু আওয়াজে উত্তর দিল, হুম। ছুঁয়ে দিলে রাগ করবে কি? মোম নীরব। আগুনের বক্ষ বিভাজনে উতাল পাথাল ঢেউ হানা দিয়েছে। এই ঢেউয়ের তোপ শিথিল করতে তার মোমকে প্রয়োজন। আগুন পুনরায় একই ভঙ্গিতে ডাকলো। মোম। মোম নিশ্চুপ থেকে আচমকা আগুনের বুকে তার লজ্জা রাঙা মুখটা লুকিয়ে ফেলল। নীরবতা দিয়ে আগুনের ডাকে সাড়া দিল। আগুন তার ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি এনে ঘোর লাগা গলায় বলে, আমার বেসামাল উৎপীড়নের সাগরে তোমাকে স্বাগতম, আমার কোমলমতি। মোম চোখ খিচে বন্ধ করে নিল। সময়ের পলকে নিজেকে আবিষ্কার করলো নরম বিছানায়। চিরচেনা সেই সুখকর লজ্জা তেড়ে এলো চঞ্চল কিশোরের মুখশ্রীতে। ভারী নিঃশ্বাস ছেড়ে নিজের গাত্রে গাত্রে তীব্র নেশা জানান দিচ্ছে। আগুন উষ্ণ অষ্টপুট এগিয়ে মোমের কপালে আলতো করে ঠোঁট রাখে। দৃঢ় চুমু খেয়ে গাল বেয়ে তার চিবুকে এসে ঠোঁটের স্পর্শ ফেলল। প্রতিটি চুম্বনে মোমের শরীর কেঁপে ওঠে। এই স্পর্শ তার মনের গভীরে এক অদ্ভুত আবেগের জন্ম দিচ্ছে। আগুনের হাত মোমের পিঠ পেয়ে ধীরে ধীরে তার কোমর পর্যন্ত নেমে যায়। এক ঝটকায় তাকে আরো কাছে টেনে নেয়। মোমের নরম শরীর যেন পুরোপুরি আগুনের বাহুডোরে আবদ্ধ হয়ে যায়। আর মোম এই বন্ধনে নিজেকে হারিয়ে ফেলতে চায়, নিজেকে সম্পূর্ণভাবে আগুনের বেসামাল উৎপীড়নে সমর্পণ করতে প্রস্তুত সে। আস্তে আস্তে আগুন মোমের ঘাড়ের পাশে নিজের ঠোঁট রাখে। এক ধরনের মিষ্টি শিহরণ মোমের শরীর জুড়ে বয়ে যায়। আগুনের ঠোঁটের কোমল স্পর্শে মোম আরো বেশি করে নিজেকে আগুনের মাঝে হারিয়ে ফেলছে। আগুন মোমের গলা থেকে ওড়না সরিয়ে সেটাই ঠোঁট বুলিয়ে চলেছে। মোমের প্রতিটি শ্বাস যেন একটু একটু করে থেমে আসে। নিঃশ্বাসের গতি জোরালো। তার সমস্ত ইচ্ছা, আবেগ, ভালোবাসা যেন আগুনের প্রতিটি স্পর্শে নিবেদিত হয়ে যাচ্ছে। মোমের হাত এবার ধীরে ধীরে আগুনের বলিষ্ঠ পিঠের উপর উঠে আসে। সে তাকে শক্ত করে ধরে, যেন এই মুহূর্তটি আর কখনো শেষ না হয়। আগুন তার হাত দিয়ে মোমের মুখের পাশটা আলতোভাবে ছুঁয়ে দেয়। প্রতিটি মুহূর্তে মোমকে আরো গভীরভাবে অনুভব করতে চায়। আগুন মুখটা মোমের কাছাকাছি নিয়ে আসে। নেশাক্ত চোখে মোমের কোমল মুখটা অবলোকন করছে। অধৈর্যরা এগিয়ে মোমের নাকে ছুঁয়ে দিল। থুতনিতে গাঢ় করে চুমু খেলো। অপেক্ষা করলো না। মুহূর্তের মধ্যে দুজনের ঠোঁট যুগল একত্রে মিলিত করে দিল। মোম দম খিচে আগুনের সিল্কি চুল আঁকড়ে ধরে। এক অদ্ভুত মাধুর্যে তাদের হৃদয়ের আবেগ সমেত ধরা দেয়। মোমের ঠোঁটে চুমু খেয়ে আগুন তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। হাত বাড়িয়ে ওড়না টেনে দূরে ছুঁড়ে মারে। মুখ ডুবিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে তুলল বউয়ের গলদেশ ঘাড়। আগুনের উন্মুক্ত ভারিক্কি শরীরটার সম্পূর্ণ ভর ছেড়ে দিল মোমের পাতলা ক্ষুদ্র শরীরের উপর। মোমের নিঃশ্বাস আটকে আসছে। খামচে ধরেছে আগুনের বলিষ্ঠ পিঠ। উন্মাদ আগুন তাকে এক রত্তিও ছাড় দিল না। এই রাত যেন, এই মুহূর্ত কেবল প্রেমে উন্মাদনায় থাকা দুই নরনারীর জন্য থেমে গিয়েছে। আর তাদের হৃদয়ের ভাষায় এখানে একমাত্র ভাষা। রাত গভীর হতে থাকে, কিন্তু তাদের আবেগের এই নিরাবধি যাত্রা থেমে নেই। যেন সময়ের বাধা পড়েছে। তাদের চারপাশে যেন শুধুই মায়াবী নিস্তব্ধতা। আর একে অপরের অস্তিত্বে ভাষা হারিয়ে গেছে। একে অপরের মাঝে গভীর ভালোবাসা আর আবেগে মগ্ন হয়ে রয়েছে। রাতের প্রতিটি স্পন্দন, প্রতিটি নিঃশ্বাসে তাদের ভালোবাসা যেন আরো গভীর হয়ে উঠেছে। সকালবেলার কোমল ছলমলে রোদ যেন জ্যোৎস্নার মতো এক ফালি সোনালি রোদ্দুর মনের গহীনে লুকায়িত সত্তায় সুখকর অনুভূতি জাগায়, যা সকলকে উজ্জীবিত করে। ভ্রমণের দ্বিতীয় দিনটা মোমের নিকট অন্যরকম লাগছে।
হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আছে সে। প্রাণবন্ত সতেজতায় ঘেরা সকালটা খুব করে অনুভব করছে। লম্বা শ্বাস টেনে ভারীকে নিঃশ্বাস ছাড়ল। ভোরের অল্প স্বল্প রোদের ঝলকানি গায়ে লাগাই বেশ আরাম লাগছে। কাঁধে স্পর্শ পেয়ে মোম পেছন ফিরে তাকায়। আগুন দাঁড়িয়ে আছে, ভ্রুযুগল কুচকানো, চোখে মুখে একরাশ বিরক্তিকর ছাপ স্পষ্ট। হঠাৎ করে কি হলো মানুষটার, যে মুখটা এমন করে রেখেছে? মোম বুঝতে সক্ষম হলো না। হাতে থাকা ফোনটা মোমের নিকট এগিয়ে দিল, শান্ত কণ্ঠে জানালো। মা ফোন করেছে, কথা বলো। মোম নিল। আগুন গটগট কদমে রুমে চলে গেল। ফোন কানে ধরতেই ওপাশ হতে মিনা উচ্ছ্বসিত কণ্ঠে শুধালেন। ভালো আছো মম? মোম অধর জোড়া প্রসারিত করে হেসে জবাব দিল। জি মা, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। কেমন ঘোরাঘুরি হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? না মা, কোনো অসুবিধা হচ্ছে না। সকালে খেয়েছো? জি। আগুন খেয়েছে? উনি কফি ছাড়া আর কিছু খাননি। সময় মতো আগুনকে খেতে না চাইলেও জোর করে খাওয়াবে। ছেলেটা সকালে বেশিরভাগ নাস্তা করতে চায় না। নিয়ম করে না খেলে শরীর খারাপ করবে। জি, আমি খেয়াল রাখবো। কি করছো? তেমন কিছু না। ভালো থেকো। সোনারগাঁও থেকে ফিরে আসার পর একবার এসে আমাদের সাথে দেখা করে যেও, ভালো লাগবে। জি। রাখছি এখন। আর হ্যাঁ, তোমার শ্বশুরকে নাস্তা দিতে হবে। মোম সম্মতি প্রকাশ করলো। ওদের কথা বলার মাঝে আগুন হাতে তোয়ালে নিয়ে মোমের পাশে এসে দাঁড়িয়েছে। মোম ফোন কান থেকে সরিয়ে চোখ তুলে চায়। আগুনের হাতে তোয়ালে দেখে অবুঝ গলায় শুধালো। এটা দিয়ে কি করবেন? আগুন শক্ত চাউনি নিক্ষেপ করলো, ধমকে বলল। গোসল করে ভালোভাবে চুলের পানি মোছনি কেন? চুলের পানি দিয়ে পিঠের জামা ভিজে কি অবস্থা হয়েছে? এদিকে কোনো খেয়াল আছে? যদি ঠান্ডা লেগে যায়, দিন দিন বড় হচ্ছ আর বুদ্ধি শুদ্ধি বৃদ্ধি পাওয়ার পরিবর্তে হ্রাস পাচ্ছে। মন দেখল সত্যি চুল হতে ফোঁটা ফোঁটা পানির কণা নিচে পড়ছে। ইতিমধ্যে বারান্দার ফ্লোর কিছুটা ভিজে গিয়েছে। মোমের মুখটা চুপসে গেল। আগুন যত্ন নিয়ে নিজ দায়িত্বে ব্যস্ত হাতে মোমের ভেজা চুল মুছে দিচ্ছে। মোম মুচকি হাসল। আগুনের থেকে পাওয়া এই ছোট ছোট যত্নটুকু মোমের কাছে স্বর্গীয় সুখ মনে হয়। আনন্দের দোলা দিয়ে ওঠে তার হৃদয়ে। আগুনের দিকে আর চোখে চেয়ে মিনমিন করে বলে। ভালো করেই মুছেছিলাম, তবুও যে পানি থেকে যাবে বুঝতে পারিনি। আগুন কোনো প্রতি উত্তর করল না। চুল মুছে সুন্দর করে চুলগুলো তোয়ালের সাহায্যে পেঁচিয়ে দিল। মোম পুনরায় মিহি কণ্ঠে বলে। পরবর্তীতে আর এমন হবে না। এখন থেকে সতর্কতার সহিত খেয়াল রাখবো। আগুন এই বিষয়ে আর কথা বাড়ালো না। রাশভারী গলায় বলে উঠল। রেডি হতে শুরু করো, সকলে মিলে কিছুক্ষণের মধ্যেই ঘুরতে বের হব। রাগ করেছেন? আগুন ভ্রুকুচকে তাকায়, চোখ দুটো ছোট ছোট করে ফেলল। চওড়া গলায় জানতে চাইল। রাগ করবো কেন? মনে হলো। আগুন রুমে গিয়ে গায়ে গেঞ্জি জড়ালো। ব্যাগ থেকে ছোট্ট আয়নাটা বের করে চুল ঠিক করলো। আর চোখে মোমের দিকে দৃষ্টি তাক করে গমগমে গলায় বলে উঠল। আমার তোমার মতো গাল ফুলানোর অভ্যেস নেই, আর না কথায় কথায় রাগ হওয়ার অভ্যেস। কথা না বাড়িয়ে ফার্স্ট টু ফার্স্ট রেডি হও। আঙ্কেল, ভিতরে আসতে পারি? দরজায় দাঁড়িয়ে হাসি মুখে কথাটা বলে উঠল আইমান। বিছানায় কাত হয়ে শুয়ে আছে সানাউল্লাহ। দরজায় নজর রাখতেই অধর কোণে হাসি ফুটে ওঠে। মুচকি হেসে বললেন। আরমান, এসো এসো, ভেতরে আসো, অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আইমান এগিয়ে গেল। চোরাচুকি উকি ঝুঁকি মেরে এদিক ওদিক নজর বোলালো। কাঙ্ক্ষিত মানুষটি নজরে আসলো না। দাঁড়িয়ে আছো কেন? বসো। সম্মুখের চেয়ারটা দেখিয়ে দিলেন। আইমান বসল। সানাউল্লাহর স্বাস্থ্য সম্পর্কে ভালো মন্দ জিজ্ঞেস করলো। দুজনের মধ্যে অল্প সময়েই ভাব হয়ে গিয়েছে। আনিকার কথা জানতে আইমানের ঠোঁটজোড়া নিষ্পিস করছে। দ্বিধাবোধ হচ্ছে তার কথা জিজ্ঞেস করা উচিত হবে কিনা। তখনই সানাউল্লাহ হাঁক ছেড়ে ডাকলেন। অনিকা, চা নাস্তার ব্যবস্থা কর, বাড়িতে মেহমান এসেছে। আইমান স্বভাব সুলভ হেসে বলে ওঠে। এত ব্যস্ত হবেন না, ভার্সিটি আছে, কিছুক্ষণের মধ্যেই চলে যাব। ভাবলাম যাওয়ার আগে আপনাকে একবার দেখে যাই। সেটা বললে তো শুনবো না। তোমার জন্য ব্যস্ত হতেই হবে। তুমি আমার যা উপকার করলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।
আইমান ফট করে মুখ ফসকে বলে ফেলে। সবই আপনার মেয়ের খাতিরে। সানাউল্লাহর কথাটা স্পষ্ট শুনতে পেলেন, ভ্রু চেয়ে শুধালেন। আমি না থাকলে মেয়ে আসতো না। ভেবেছিলাম মানবতা দেখিয়ে আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিলে, এখন দেখছি আমার মেয়ের জন্য। এরকম চিন্তাধারা ছেলেকে তো আমি আমার মেয়ের জামাই করবই না। আইমানের টনক নড়ল, হাস্যোজ্জ্বল মুখটা নিমিষেই থমথমে হয়ে গেল। সাফাই দেওয়ার ভঙ্গিতে দ্রুত ঠোঁট নেড়ে জবাব দিল। মানে আঙ্কেল, হয়েছে কি, আপনার মেয়েকে তো আমি চোখে হারাই, সেজন্য সবসময় যাই বলতে চাই, আপনার মেয়ে আমার প্রতিটি কথায় মাথার মধ্যেই ঘুরে বেড়ায়। সানাউল্লাহ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন। প্রথম যেদিন আমাদের বাড়িতে আসলে কোনো ভনিতা ছাড়াই সোজাসাপটা জানিয়ে দিয়েছিলে তুমি আমার মেয়েকে ভালোবাসো। রাস্তায় ঘটা সকল ঘটনা জানিয়েছিলে। তোমার সরল সাবলীয় শিক্ষার অবধি আমাকে মুগ্ধ করেছিলে। আইমান শুষ্ক ঢোক গিলল, জিভধারা ঠোঁট বিজিয়ে প্রশ্ন করল। সেটা কি? সানাউল্লাহ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন। এটাই যে আমার মেয়ে তোমাকে ভালোবাসে। আমি কষ্ট পাবো বা আমার মেয়ে ভয়ে সে কথা স্বীকার করছে না। আইমানের মুখে অমাবস্যা নামলো। এই লোক আবার পোল্টি খাবে না তো? আদৌ তার কাছে মেয়ে বিয়ে দিবে তো? কত কষ্ট করে ভংচং বুঝিয়ে আনিকার বাবাকে নিজের দিকে টেনেছিল, যাতে ভদ্রলোক আইমানের প্রতি সন্তুষ্ট হয়ে নিজে আনিকাকে রাজি করিয়ে তার হাতে তুলে দেয়। এখন সবকিছু জলে চলে যাবে না তো? মিনমিন করে বলে উঠল। আপনার মেয়েকে নিজের করে পাওয়ার জন্যই কথাটা বলেছিলাম, কিন্তু আঙ্কেল বিশ্বাস করুন, আমি সত্যি অনিকাকে পছন্দ করি। আইমানের কণ্ঠে কাতরতা, ছেলেটার মুখটা পানসে হয়ে গিয়েছে। সানাউল্লাহ শব্দ করে হেসে উঠলেন। আইমানের কাঁধে হাত রেখে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন। আমার মেয়ের সুখ আমার কাছে সব। মা মরা মেয়ে আমার, নিজের আদর্শ যত্ন সহকারে কোলে পিঠে করে বড় করেছি। আমি সবসময়ই চেয়েছি এমন একজন আমার মেয়ের জীবনে আসুক যে আমার মেয়েকে মন থেকে চাইবে। আমার মেয়ে যেমন, সেটা হাসি মুখে মেনে নিয়ে তাকে সকল পরিস্থিতিতে আগলে রাখবে। আমার মেয়ে যদি তোমার সাথে থাকতে চায়, আমি কোনো দ্বিমত করব না। আইমান এক লাফে বসাত হতে উঠে দাঁড়ায়, উৎফুল্ল চিত্তে সানাউল্লাহকে ঝাপটে জড়িয়ে ধরে, খুশিতে গদগদ হয়ে বলে। আমার সোনামনা হবু শ্বশুরমশাই, আপনি শুধু আমার হ্যাঁতে হ্যাঁ মেলাবেন, বাকিটা আমি সামলে নেব। আপনার মেয়ে খুব শীঘ্রই আমার প্রেমে পড়লো বলে। এত জোরে ধরায় সানাউল্লাহর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শক্তি প্রয়োগ করে ঠেলে সরিয়ে দিলেন আইমানকে। লম্বা শ্বাস টেনে কটমট করে বলে উঠলেন। হতচ্ছাড়া, মেয়ের বিয়ে দেওয়ার আগেই অক্কা পাইয়ে দিচ্ছিলে। আইমান ফিচেল গলায় জবাব দিল। চিন্তা নেই, নাতি নাতনিদের মুখ দেখার আগে আপনাকে রেহাই দিব না। সানাউল্লাহ চক্ষু হাসলেন। আনিকা চা বিস্কুট নিয়ে রুমে প্রবেশ করলো। চায়ের কাপটা আইমানের নিকট এগিয়ে দিল। আইমান থমথমে মুখে দাঁড়িয়ে পড়ে, ভারী কি গলায় বলে ওঠে। আমাকে যেতে হবে, অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। কাউকে পাল্টা প্রশ্ন করার সুযোগ না দিয়ে সে চলে গেল। আনিকা হাঁ করে তাকিয়ে থাকলো, অবাক হয়েছে ভীষণ। এইভাবে চলে যাওয়ার মানে কি? সকালবেলায় শিক্ষকদের জন্য এই সময়টিতে একসাথে কফি বা চা পান করার সুযোগ মন্দ না, যা একটি সুন্দর বন্ধন তৈরি করে। প্রকৃতির এই শান্ত সময়টিতে তাদের কথোপকথন আর হাসি ঠাট্টা অবিরাম চলে। গরমের সকাল যেন এক নতুন আশা ও সম্ভাবনার প্রতীক, যেখানে প্রতিটি দিন শুরু হয় নতুন উদ্যমে। এমন সকাল প্রকৃতিগত মানুষের মনে দোলা দেয় এক নতুন দিনের শুরুতে, যা শেখার এবং বৃদ্ধির সুযোগ নিয়ে আসে। ব্রেকফাস্ট করে সকলে মিলে ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করেছে। আজকের দিনটা ঘোরাঘুরি করে পার করেছে সকলে। দুপুরের খাবার খাওয়ার পর সামান্য পরিমাণ বিশ্রাম নিয়ে পুনরায় বেরিয়ে পড়েছে ঘোরার জন্য। মাঝে আর একটা দিন রয়েছে, অর্থাৎ কালকের দিনটির পর সবাই সোনারগাঁও ত্যাগ করে আপন নিরে ফিরে যাবে। প্রথমে প্রিন্সিপাল স্যার বলেছিলেন এই ট্যুর 5 দিন পর্যন্ত অব্যাহত রাখবেন, তবে কিছু কারণে তিনি আজকে জানিয়েছেন আর একদিন পর সবাই বাড়িতে চলে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করবে। সেজন্য লাস্ট সময়টা সকলে ঘোরাঘুরি করে কাটাতে চায়। সোনারগাঁওয়ের ঐতিহাসিক সৌন্দর্যের মধ্যে দিন শেষে সন্ধ্যার নরম আলোয় মোম আর আগুন নিজেদের জন্য আলাদা হয়ে যায়।
এক নিরিবিলি জায়গায় এসে থামলো তারা। জায়গাটা এতটাই নিস্তব্ধতা যে আশেপাশে দূর পর্যন্ত জনমানবের দেখা মিলছে না। পাশে চিকন ধারায় অল্প পানিতে বহমান একটি খাল। খালটিতে ছোট ছোট পুঁটি মাছ আপন মনে খেলা করছে। মোম সেদিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে। প্রকৃতিতে মৃদুমন্দ বাতাস বইছে। আগুন মোমের পাশে দাঁড়িয়ে মোমের খোপা করা চুল খুলে দিল, নাক মুখ ডুবিয়ে দিল উন্মুক্ত কেশে। মোম ঘাড় ঘুরিয়ে তাকায়। এই মুহূর্তে চুল খোলায় মোমের বিরক্ত লাগছে। বাতাসের তোপে চুল উড়ে এসে মোমের মুখশ্রীতে পড়ছে। আগুন হাত বাড়িয়ে তা কানের পিঠে গুঁজে দিল। মোমকে পেছন থেকে জড়িয়ে ধরে, কাঁধে থুতনি ঠেকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। আগুন এবং মোমের এই সময়টা সত্যিই রোমাঞ্চকর এবং মগ্নকর। বাতাসে মোমের চুলগুলো নৃত্যের মতো দোল খায়। স্নিগ্ধ পরিবেশে এই দুই কপোতের মনে হচ্ছে জায়গাটা বিচিত্র দৃশ্যে ভরপুর। যেন আবার কখনো এখানে আসার সুযোগ হলে পুরনো গল্পগুলো জীবন্ত হয়ে উঠবে। কাঁধে আগুনের উষ্ণ নির্গত গরম নিঃশ্বাস মোমের শরীরে কাঁপন ধরায়। আগুন গভীরভাবে আলিঙ্গন করে রেখেছে মোমকে। ওদের এই সুন্দর মুহূর্তে মোম আচমকা তীব্র আবেগ সমেত বলে মাস্টার ওঠে। মশাই, আমার খুব ভয় করছে। আগুন মোমের কানের লতিতে চুমু দিল। হাতের বন্ধন আরো দৃঢ় করে শান্ত কণ্ঠে শোধালো। ভয় পাওয়ার কারণ? মোম আগের থেকেও কণ্ঠে উদ্বেগ ঢেলে বলে, বুঝতে পারছি না, তবে আমার মন কোনো অজানা ভয়ে ছটফট করছে। তুমি কি কোনো বিষয়ে চিন্তিত? না, কিন্তু আমার বুক কাঁপছে অস্বাভাবিকভাবে। ভয় করছে ভীষণ। মোমের কাঁধে মৃদু কামড় দিয়ে তাকে ঘুরিয়ে মুখোমুখি করলো। চোখে চোখ রেখে ভরাট স্বরে আগুন বলল, কিসের ভয়? আমি থাকতে তোমার ভয় পাওয়ার কি আছে? অযথা টেনশন করে তোমার সাথে সাথে আমার মাথাটাও খারাপ করে দিও না। মোম আগুনের বুকে মাথা রেখে শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। এতটাই জোরে ধরেছে যেন মনে হচ্ছে ছেড়ে দিলে আগুন কোথাও হারিয়ে যাবে। মোমের চোখ দুটো ভিজে উঠেছে। কোনো কারণ ছাড়াই গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। আগুন মোমের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেয়। নিজেও অর্ধাঙ্গিনীকে ঝাপটে জড়িয়ে ধরেছে। ফোপানোর আওয়াজ ভেসে আসতেই ভ্রুকুচকে ফেলল। জোর খাটিয়ে মোমকে নিজের থেকে ছাড়িয়ে নিল। মোমের চোখে পানি দেখে ধমকে বলল, অহেতুক কান্নার মানে কি? মেজাজ খারাপ করবে না বলে দিলাম। ধমক খেয়ে মোম ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে উঠল। নিচের দিকে তাকিয়ে ক্রমশ ফুঁপিয়ে উঠল। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল। পুনরায় বুকে টেনে নিল। কপালে প্রগাঢ় চুমু খেয়ে শান্ত কণ্ঠে বলল, কান্নার কোনো নির্দিষ্ট কারণ নেই, অথচ তুমি কাঁদছো। রাগ হবে না বলো? মোম নাক টেনে টলমল চোখে চেয়ে বলে, কান্না পেলে আমি কি করব? আগুনের বিরক্তির মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মোমকে নিজের থেকে সরিয়ে দিল। গমগমে গলায় বলল, কাঁদো, যত খুশি কাঁদো। তুমি চাইলে কান্না করার কম্পিটিশনের আয়োজন করে দেই, কি বলো? তবে আমার থেকে দূরে সরে গিয়ে যতক্ষণ মন চায় কাঁদো। আমার বুকে থেকে অবান্তর কান্নাকাটি করা যাবে না। নিমিষেই মোমের মুখটা চুপসে গেল। গাল ফুলিয়ে আগুনকে ফেলে সম্মুখে হাঁটা ধরল। আগুন হতভম্ব হয়ে যায়। চোখ বড় বড় করে চেয়ে রইল। মানেটা কি? কারণ ছাড়া উল্টোপাল্টা কাজ করবে, আর ধমক দিলেই অভিমান করে থাকতে হবে। কোন জ্বালায় পড়ল আগুন। রাগটুকু হজম করে মোমের পিছু চলল। সন্ধ্যার শেষ সময়ে জায়গাটা গভীর সমুদ্রের মতো শান্ত থাকলেও হঠাৎ করে পরিবেশটা শোরগোলে ভরে উঠেছে। হুট করে কোথা থেকে একদল মানুষ এসে আগুনের চারপাশে ঘিরে ধরেছে। মানুষগুলোর মুখ রং তুলি দিয়ে বিভিন্ন পশু পাখির চিত্র আঁকা। চেনা অসম্ভব এই মুখোশের আড়ালে তাদের আসল চেহারা কি? মানুষগুলোর আচরণ কাজকর্ম দেখে এমন মনে হচ্ছে যেন তারা জোকার সেজেছে জনসাধারণকে আনন্দ দেওয়ার জন্য। কেউ উচ্চ আওয়াজে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কেউ নাচানাচি করছে, কেউ সোনার গাঁয়ের স্থানীয় খেলা প্রদর্শন করছে। এদের দেখে আগুনের ঠোঁটে হাসি ফুটে উঠল। আগুনের অভিমানী বউ এদের দেখলে নিশ্চয়ই খুশি হবে। তার কোমল মতিকে মানানো সহজ হবে। এই ভিড়ের মাঝে আগুন গলা উঁচিয়ে মোমকে দেখার চেষ্টা করছে, কিন্তু দেখতে পারছে না। এইটুকু সময়ের ব্যবধানে কোথায় চলে গেল মেয়েটা? আগুনের রাগ হচ্ছে। এমনিতেই জায়গাটা মোমের জন্য নতুন, তার উপর এখন মোমের টিকিটটাও নজরে আসছে না। না বলে কোথাও যেতে নিষেধ করেছিল, তবুও মেয়েটা আগুনের চোখের আড়াল হয়ে গেল কোন সাহসে? আদর দিয়ে মাথায় তুলে ফেলেছে। একবার হাতের কাছে পাক তেড়ামি করার স্বাদ আগুন হাড়ে হাড়ে বুঝিয়ে দিবে। মোমের নিঃশ্বাস আটকে আসছে।
নিঃশ্বাস নিতে না পারে চোখ দুটো বড় বড় হয়ে কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। ফর্সা মুখশ্রী লাল হয়ে গিয়েছে, ঘামে ভিজে ক্ষুদ্র শরীরটা জবুথবু হয়ে গিয়েছে। একটু শ্বাস নেওয়ার জন্য নিষ্পাপ শরীরটা ছটফটিয়ে উঠছে, কিন্তু পারছে না। কেউ একজন শক্তি প্রয়োগ করে তার মুখ চেপে ধরেছে। শুধু মুখ নয়, নাসারন্ধ্রের ছিদ্র পথ সহ মুখ চেপে ধরেছে, যার দরুন শ্বাস প্রশ্বাস চালানো মুশকিল হয়ে পড়েছে। মুখ থেকে হাত সরানোর চেষ্টা করছে, একটু শ্বাস নেওয়ার আশায়। হাতের মালিক ছাড়ছে না। মোমের ভীতিকর নেত্রদয়ে জলকণা জমা হয়ে টপাটপ গাল বেয়ে ক্রমাগত গড়িয়ে পড়ছে। শোরগোলের আওয়াজে মোম ঘাড় ঘুরিয়ে আগুনের দিকে তাকাতেই অনেকগুলো মানুষদের দেখতে পেয়েছিল। পা চালিয়ে আগুনের নিকট ফিরে যাওয়ার আগেই কেউ তার মুখ চেপে সেখান থেকে নিয়ে আসে। মেয়েটা চিৎকার দেওয়ারও সময় পায়নি। নির্দিষ্ট স্থানে এনে আগন্তুক মোমের মুখ থেকে হাত সরিয়ে নিল। মোম লম্বা শ্বাস টানল। দ্বিতীয়বার শ্বাস ত্যাগ করার সময় পেল না। আগন্তুক তাকে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। জায়গাটা পাহাড়ি এলাকা নয়, তবে মোম বর্তমানে যেখানে আছে সেখানটা অন্য এলাকার তরুণ তুলনামূলক উঁচু। এখান থেকে নিচে পড়ে গেলে মৃত্যু না হলেও হাত পা ভাঙার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি নিচে পাথরখণ্ড থাকে তাহলে পাথর খণ্ডে মাথায় আঘাত পেয়ে মৃত্যুও হতে পারে। কিছু সংখ্যক গাছপালা রয়েছে। গাছপালা বিশাল আকৃতির, গাছের শিকড় মাটি উপড়ে ভেসে উঠেছে। ধাক্কার চোটে মোম গিয়ে বড়সড় একটা গাছের শিকড়ের উপর মুখ থুবড়ে পড়ে গেল। মুহূর্তে ক্ষীণ স্বরে মা বলে চিৎকার করে ওঠে। শিকড়ে কপাল লেগে থেতলে গিয়েছে। গল গল করে তরতাজা রক্তের স্রোত প্রবাহিত হতে লাগলো। কোমল ঠোঁটের সাথে দাঁতের সংঘর্ষ লেগে নিজের ঠোঁট কিঞ্চিত কেটে গিয়েছে। সেখান থেকেও চুয়ে চুয়ে ফোটা ফোটা রক্তকণিকা বের হচ্ছে। থুতনির নিচের অংশ একটু থেতলে গিয়েছে। ব্যথায় মোমের শরীর অবশ লাগছে। অবশ লাগছে। মোম নিভু নিভু চোখ তুলে চায়। আগন্তুকের মুখ দেখা যাচ্ছে না। রাবারের তৈরি মুখোশের আড়ালে তার মুখ লুকিয়ে। আগন্তুক ধূপধাপ পা ফেলে মোমকে টেনে তুলল। নরম হাতে নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে মোমের দুগালে থাপ্পড় মেরে দিল। থাপ্পড়ের চোটে মোমের কান গরম হয়ে গিয়েছে। মনে হচ্ছে গালটা ছিঁড়ে গেছে। মোম গালে হাত দিয়ে আস্তে ধীরে চোখ তুলে চায়। আগন্তুক পুনরায় মোমকে আঘাত করতে উদ্যত হতেই মোম নিজের পাতলা শরীরের বল প্রয়োগ করে তাকে ধাক্কা দেয়। আগন্তুক নিজে পড়ে যায়। সেই সাথে মাথায় আটকানো মুখোশটাও খুলে যায়। আগন্তুক এক আকাশ সমান রাগ নিয়ে তাকায়। আগন্তুকের মুখটা দেখে মোম চমকে ওঠে। বিস্ময় দৃষ্টিতে চেয়ে থাকলো কিয়ত পরিমাণ। কণ্ঠে অবিশ্বাস ঢেলে বলে, আপনি? আগন্তুক উঠে দাঁড়ায়, হাত দিয়ে গা থেকে ময়লা ছেড়ে ফেলে। মোমের দিকে চেয়ে হো হো করে হেসে ওঠে। তাচ্ছিল্য হেসে বলে, চিনতে পেরেছিস তাহলে? ভাবতে পারিনি তুই আমাকে চিনতে পারবি। মোম জিভ দিয়ে ঠোঁট বিছিয়ে জানতে চাইল, আমাকে এখানে এনেছেন কেন? কি চাই? তোর মৃত্যু। কি ক্ষতি করেছি আমি আপনার? ক্ষতি তো করেছিস, অনেক বড় রকমের ক্ষতি। তুই মরে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে। মোম ব্যথায় কাতরাতে থাকে। চোখের পানি সমেত বলল, আমাকে যেতে দিন। আমার মাস্টার মশাই জানতে পারলে আপনাকে ছেড়ে কথা বলবে না। আগন্তুক চওড়া হাসি দিয়ে ক্রোধান্বিত কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলে, আসুক তোর মাস্টার মশাই, সে এসে তোকে জীবিত দেখতে পাবে না। তোর জন্য আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। তোর জন্য প্রতি মুহূর্ত আমার হৃদয় পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমার হৃদয়ের দহন কমাতে মরতে তো তোকে হবেই। বলেই মোমের পায়ে জুতো দিয়ে চেপে ধরল। চিৎকার দেওয়ার আগেই আগন্তুক পুনরায় মোমের মুখ চেপে ধরে। মোম আবারও তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আগন্তুকের একটি পা খাদে ছিল বলে উল্টো পড়ে যায় সে। মোম আঘাত পাওয়া পা টেনে টলতে টলতে সামনের দিকে অগ্রসর হয়। মনে চড়িনে বাঁচার শেষ চেষ্টা করতে চাইছে। আজ ভাগ্য বোধহয় সহায়তা করতে চাইছে না। মোমের অস্তিত্ব বিলুপ্ত করতে সেও উঠে পড়ে লেগেছে। আগন্তুক উঠে এসে মোমের গলা চেপে ধরে। মোম আগন্তুকের হাতের উপর হাত রেখে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সফল হলো না। মোমের যতটুকু শ্বাস চলছিল এবার যেন সেটাও বন্ধ হবার উপক্রম। পিট পিট করে আশেপাশে নজর বুলায়। চোখ দুটো তার আগুনকে খুঁজছে। কাঙ্ক্ষিত মানুষটির দেখা মিলছে না। কিছুক্ষণ আগেও তা আগুন মোমকে বলেছিল, চিন্তা করো না, আমি আছি। আমি থাকতে ভয় কিসের? তাহলে এখন কোথায় সে? কেন আসছে না মোমকে বাঁচাতে? মোম তো ভয় পাচ্ছে।
নাকি কথা দিয়ে কথার খেলাফ করতে চাচ্ছে সে? মোম শুষ্ক ঢোক গিলছে, গলাটা শুকিয়ে আসছে। অত্যন্ত নিচু আওয়াজে ক্ষীণ স্বরে বলে উঠল, মাস্টার মশাই, কোথায় আপনি? আপনার মোম হারিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে তার, যন্ত্রণায় বুক ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আপনি আসুন না, এসে আপনার কোমলমতিকে বাঁচিয়ে নিন না। আর কিছু বলার শক্তি পাচ্ছে না মোম। শরীর সাই দিচ্ছে না, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। কণ্ঠনালী চেপে ধরায় শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। বাঁচার জন্য শেষবারের মতো কাতর গলায় আকুতি নিয়ে জানাই, দয়া করে আমাকে যেতে দিন, আমার বাবা অসুস্থ। আমার মৃত্যু তিনি মেনে নিতে পারবেন না। আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি। নির্দয় আগন্তুকের পাষাণ বক্ষে একটুও মায়া হলো না, বরং পৈশাচিক হাসি হেসে হাতের জোর আরও বাড়িয়ে দিল। বিশুদ্ধ রক্ত গড়িয়ে মোমের মুখ, গলা, হাতে লেগে আছে। গায়ের জামা ওড়নার একাংশ রক্তে মাখামাখি অবস্থা। মোম শরীর ছেড়ে দিয়েছে, শরীরে বিন্দুমাত্র শক্তি অব্যাহত নেই। চোখের সামনে আজরাইল রূপে আগন্তুককে দেখে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছে সে। আর তো কিছু করার নেই। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। বাবা মা, ছোট্ট বোনের মুখশ্রী ভেসে উঠছে বারংবার। মোম মরে গেলে মোমের বাবা মা পাগল হয়ে যাবে। বড় আদরের মেয়ে কি না, আর মায়ের গায়ের গন্ধ পাবে না। মায়ের বুকে মুখ লুকিয়ে সুখ খোঁজা হবে না। বাবার গলা জড়িয়ে কত শত আদরে বায়না করা হবে না। ছোট্ট বোন মুনিয়ার আপু আপু বলে ডাক্তার শোনা হবে না। শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়া, ময়ূরী আপুর বড় বোনের মতো ভালোবাসা আর পাওয়া হবে না। শাশুড়ি মা কত আশা নিয়ে বলেছিলেন বাসায় ফিরে যেন তাদের সাথে দেখা করে, সেটাও আর সম্ভব হবে না। আর আর মোমের মাস্টার মশাই, তার বুকে মাথা রেখে প্রশান্তি নিঃশ্বাস নেওয়া হবে না। আচ্ছা, মোম মরে গেলে কুমড়ো মার্কা লোকটাকে আবার বিয়ে করবে? পারবে তার কোমলমতিকে ভুলে যেতে? মোমের জন্য কষ্ট পাবে কি তার মাস্টার মশাই? মোমের পরে যে আসবে কুমড়োটার জীবনে, সে কি মোমের মতো আগুনকে মানিয়ে নিতে পারবে? লোকটা যা রাগী, কথায় কথায় ধমক দেয়, সে কি সহ্য করে থাকতে পারবে? দ্বিতীয় কাউকে পেয়ে লোকটা কি মোমকে ভুলে যাবে? মোমের জন্য রাখা সকল আদর ভালোবাসা তাকে দিয়ে দিবে কি? নাকি মোমের জন্য দেবদাস হয়ে সিনেমার হিরোদের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? এত যন্ত্রণার মধ্যেও রক্তে ভরা দন্তপাটি বের করে এক পেশে হাসল মোম। চোখ দুটো খুলে রাখা আর সম্ভব হচ্ছে না। নিঃশ্বাস তো নিতে পারছেই না। হাঁ করে কোনো রকমে একটু শ্বাস টানলো। মুখে কথা ফুটল না, অস্পষ্ট শব্দে বিড়বিড় করে আওড়ালো, আমাদের পথ চলা হয়তো এ পর্যন্তই ছিল মাস্টার মশাই। আপনার সাথে আরো অনেক বছর বাঁচার ইচ্ছা ছিল, কিন্তু ভাগ্য আমাদের সহায়তা করতে নারাজ। আপনার কোমলমতি ডাক্তার খুব মিস করব। এই নামে আর কাউকে ডাকবেন না কিন্তু, বলে দিলাম। এই নামে শুধু আমাকেই ডাকবেন। আপনার বুক জমিনে নিশ্চিন্তে মাথা রেখে আর ঘুমানো হবে না। আপনার পারফিউম এখন থেকে পুরো 1 মাস যাবে, সপ্তাহখানেকের মধ্যে শেষ হয়ে যাবে না। আর কেউ বক বক করে আপনার কান ঝালাবালা করে দিবে না। আমার আর পরীক্ষা দেওয়া হবে না। আপনি কত কষ্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়াচ্ছিলেন, পরীক্ষা না দিয়েই বিদায় নিতে হচ্ছে। যখন আমাদের পরীক্ষা শুরু হবে, আমার বয়সী মেয়েদের দেখে একদম মন খারাপ করবেন না, সব সময় হাসবেন। আপনার হাসিটা আমার ভীষণ পছন্দ। আমি দূর থেকে আপনাকে দেখব। ভালোবাসি মাস্টার মশাই, অনেক অনেক ভালোবাসি আপনাকে আমি। বাতাসের তাণ্ডবে বস্তু মোমের উপর আগুনের জ্বলন্ত শিখা যেমন ধপ করে নিভে যায়, ঠিক তেমনি মনুষ্য মোমের অস্পষ্টভাবে চঞ্চল কিশোরীর বলা কথাটাও ধপ করে নিভে গেল। ভাগ্যের চাকা এত নিষ্ঠুরতম কেন? আগুনের কোমল মতির নিষ্প্রাণ প্রাণটা এই সোনারগাঁওয়ের মাটিতে ত্যাগ করতে হলো এই দুই ভালোবাসার দম্পতিকে। আরও কিছু সময় একসঙ্গে রাখলে কি খুব ক্ষতি হয়ে যেত? তখনই কোথা থেকে চিরন্তন সত্যবাক্য ভেসে আসে, এটাই তো প্রকৃতির নিয়ম। জন্ম থাকলে মৃত্যু অনিবার্য। মৃত্যু মনে করিয়ে দেয় জীবনের অস্থিরতা এবং সময়ে নিরবচ্ছিন্ন প্রবাহের কথা। অথচ সুখের সাগরে ভেসে থাকা মানুষ মৃত্যুর মতো সত্য এবং ছোট্ট শব্দ বলে বেমালুম ভুলে যায় পৃথিবী ছাড়াইয়ের পরে যে নিঃশব্দ অন্ধকার একটি দুনিয়া আছে, সেই সমগ্র প্রক্রিয়া
আমাদের মানব অস্তিত্বের একটি গভীর প্রতিচ্ছবি, সেটাও স্মরণে রাখে না।